আজমেরি শেখ আদতে কোনো স্বার্থ হাসিলের জন্য নিজেরই সৎ ছেলের সাথে মেয়ের বিয়ে দিলেন। নিজের স্বামীর পদবি নিজের মেয়ের গায়েও এঁটে দিলেন। তখন দেখব তোমার ওপেন হার্ট সার্জারি ফেরত মা আর তোমার বিয়ে দুটোরই কী হাল হয়। দেখা যাবে মান সম্মানের ভয়ে তোমার বিলেত ফেরত স্বামী আর তার পরিবার বিয়েটাই ভেঙে দিল। তখন তোমার মা মান সম্মান বাঁচাতে আবারও আমার মায়ের হাত পা ধরে তোমাকে আমার ঘাড়ে গছিয়ে দিতে উদ্যত হবেন। মার্ক মাই ওয়ার্ড, অনন্যা শেখ। রেজার এতগুলো কথায় থমথম হয়ে গেল অনুর চোয়াল। রাগে রক্তিম বর্ণ ধারণ করেছে ওর সমগ্র মুখশ্রী। এক্ষুনি রেজার গালে চর না বসালে খুব বড় অন্যায় হয়ে যাবে। সেই অন্যায়ের ভাগিদার হতে চায় না অনু, যার ফলস্বরূপ কয়েক পা সামনে এগিয়ে গিয়ে খ্যাপাটে বাঘিনীর মতো রেজার গালে শক্ত চপেটাঘাত বসতে উদ্যত হলো অনু। তবে চরটা আর বসাতে পারল না। তার আগেই শিকার ছিনিয়ে নেওয়ার মতোই ঝড়ের বেগে অনুর সামনে থেকে রেজার কলার ধরে ওকে ছিনিয়ে নিয়ে গেল কৃতিক। অনু ভরকালো, মাথার মধ্যে টকবগিয়ে বেড়ে ওঠা ক্রোধটা মুহূর্তেই বিস্ময়ে পরিণত হলো। ও ঘাড় ঘুরিয়ে সাইডে তাকাতেই দেখতে পেল রেজাকে মেঝেতে ফেলে ওর বুকের উপর হাঁটু গেড়ে বসে এলো পাথারি ঘুষি দিয়ে যাচ্ছে কৃতিক। ক্রোধান্বিত প্রতিটি ঘুষি আছড়ে পড়ছে রেজার চোখে মুখে। এভাবে ক্রমাগত এলোপাথারি মারের তোপে এক দণ্ড শ্বাস ফেলতে পারছে না রেজা। অথচ কৃতিক থামার নামই নিচ্ছে না, উল্টে মারের সাথে সাথে চোয়াল শক্ত করে অশ্রাব্য গালিতে পিষ্ট করছে রেজাকে। কৃতিকের কর্মকাণ্ডে একটা শুষ্ক ঝোঁক গিলে ভয়ার্ত চোখে অরুর দিকে চাইল অনু। দেখল অরুর এক হাতে হাতে গজের ব্যান্ডেজ পেঁচানো, অন্য হাতে ডোরার বাস্কেট। ও নিজেও কৃতিকের এমন রাগ দেখে থরথরিয়ে কাঁপছে। কিন্তু এখন তো কাঁপাকাঁপির সময় নয়। কৃতিককে থামাতে হবে, নয়তো রেজাকে আজ মেরেই ফেলবে। ব্যাপারটা বোধগম্য হতেই অরু ছুটে গিয়ে কৃতিকের হাত টেনে ধরল। তবুও থামছে না কৃতিক। অরু পারছে না কৃতিকের পুরুষালী শক্তির সাথে কুলিয়ে উঠতে। তাও জোর জবরদস্তি করে কোনো মতে রেজার বুকের ওপর থেকে সরিয়ে দাঁড় করালো ওকে। তবুও হিংস্র সিংহের ন্যায় গর্জন করতে করতে রেজাকে পা দিয়ে ক্রমাগত আঘাত করে যাচ্ছে কৃতিক। ওর রক্তিম চোখ আর তীব্র ক্রোধ দেখে মনে হচ্ছে আজ রেজাকে মেরেই ফেলবে। হলরুমে হঠাৎ এত চেঁচামেচি শুনতে পেয়ে রুম থেকে বেরিয়ে দোতলার করিডোরে চাকি দিল সায়র, অর্ণব আর অ্যালিসাও। কৃতিককে হঠাৎ করে এমন রেগে যেতে দেখে ওরাও হতবাক। কি এমন হুট করে হলো? সন্ধেবেলাতেও তো সব কিছু ঠিকঠাকই ছিল, বেশ শান্ত সাবলীল ছিল কৃতিক। কৃতিকের গর্জন শুনে আজমেরি শেখ আর জাহানারাও অন্য দিক থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলেন। সবাই নীরব দর্শক, কেউ কৃতিকের রাগের কারণ ধরতে পারছে না। শুধুমাত্র জাহানারা বেগম সিঁড়ি ভেঙে ছুটে নিচে নেমে এলেন। তিনি কান্নাজড়িত কণ্ঠে এক প্রকার কাকুতি মিনতি করে অরুকে বলতে লাগলেন, ও অরু, দয়া করে থামা তোর স্বামীকে, আমার ছেলেটাকে মেরে ফেলো তো। অনু জানে না কি হয়েছে, কেনই বা কৃতিক এত খেপেছে। তবুও খারাপ কিছু যে ঘটেছে সেটা অরুর ব্যান্ডেজ করা হাত দেখে আজ করতে পারছে ও। কিন্তু এখন কৃতিককে থামানোটা জরুরি, নয়তো রেজার খুব খারাপ পরিণতি হবে। তাই অনু নিজে উদ্বিগ্ন স্বরে অরুকে বলল, ঋত্বিক ভাইয়াকে আটকা ওরু, রেজা ভাইয়ার নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, মরে যাবে তো। আবার কথা কর্ণকুহরে পৌঁছালে অরু এক প্রকার হন্য হয়ে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল কৃতিককে। পর মুহূর্তেই ওর মনে পড়ে গেল কৃতিকের বলা তখনকার কথাগুলো। অরু এবার তাই করলো, সবার সামনেই দু হাত পেছন থেকে শক্ত করে কৃতিককে জড়িয়ে ধরে বলল, প্লিজ থামো, একটু শান্ত হও, আর না, দয়া করে আর মেরো না, মরে যাবে তো। অরুর ট্রিক্স বোধহয় কাজে লাগলো। কৃতিক তার কথা রেখেছে। অরুর করা তুমি সম্বোধনে মুহূর্তে মস্তিষ্কে জ্বলতে থাকা বিধ্বংসী ক্রোধটাকে সামলে নিয়েছে ও। পর মুহূর্তেই নিজের মেধহীন অ্যাপসে শক্ত করে জড়িয়ে রাখা অরুর ব্যান্ডেজ করা হাতটাকে নজর দিয়ে বাজ পাখির মতো তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করল মুমূর্ষু রেজার দিকে। সেভাবেই তাকিয়ে থেকে ধারালো আওয়াজে বলল, বাস্টার্ড,
আমার মতো অভদ্রর পেছনে লাগতে এসে মোটেই ঠিক কাজ করিসনি তুই। আজকে ইন্ট্রো দিলাম, খুব শীঘ্রই তোর খেল খতম করব আমি। সময় হলে টের পাবি জায়ান কৃতিক আদতে কতটা জঘন্য আর টক্সিক। অরু আবারও হাঁপাতে হাঁপাতে চোখ বন্ধ রেখে রিনরিনে আওয়াজে বলল। প্লিজ শান্ত হও একটু, প্লিজ। কৃতিক অরুর ব্যান্ডেজ করা হাতে আলতো স্পর্শ করে ঘাড় ঘুরিয়ে নির্লিপ্ত কণ্ঠে বলে, এত শক্ত করে জড়িয়ে ধরে আছিস, হাতে ব্যথা করছে না? অনিমেষ কথাগুলো কানে ভেসে আসতে অরু পুরোপুরি বাঁধন হারা করে দিল কৃতিককে। ওকে ছেড়ে দিতেই চারিদিকের বিস্মিত হতবাক কয়েক জোড়া চোখ দেখে লজ্জিত হয়ে দ্রুত মাথা নিচু করে নিল অরু। আজমিরি শেখ করিডোরের কার্নিশে হাত রেখে এতক্ষণ জীবন্ত পুতুলের মতন দাঁড়িয়েছিলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যাওয়া ছাড়া তার আর কিছুই করার নেই এই মুহূর্তে। অরুকে নিজের বশে এনে কৃতিক অদৃশ্য শেকলে বেঁধে ফেলেছে আজমেরি শেখের হাত পা। তার উপর বাড়িটা কৃতিকের। এখন তিনি চাইলেও চুপচাপ নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারছেন না। রিডিকিউলাস। কৃতিক থেমে যাওয়ার এক পর্যায়ে চোখে চশমা এঁটে গটগটিয়ে রুমে যেতে যেতে দাঁতে দাঁত পিষে বিড়বিড়ালেন আজমেরি শেখ। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে একটা সিল্কের পাজামা গায়ে চড়িয়ে সতর্ক হাতে ডোরাকে কোলে নিয়েই মাত্রই বিছানায় বসেছে অরু। মাঝরাত তখন শেষ রাতে গিয়ে ঠেকেছে। আর একটু পরে হয়তো ফজরের আজান হবে, অথচ বাড়ির সবাই মাত্র কিছুক্ষণ হলো যে যার রুমে ঢুকেছে। কৃতিকের সাথে সায়র অনব ওর রুমে। এত রাতে কী নিয়ে কথা বলছে তারা কে জানে। আগের রাতের সব ঘটনা ভুলে গিয়ে ওরু যখন ডোরাকে আদর করায় মন দিয়েছে, ঠিক তখনই ওর রুমে কড়া নাড়ে অরু। দরজা খোলাই ছিল, তবু অরু কিছুটা গলা উঁচিয়ে বলল, দরজা খোলাই আছে। অনু রুমে ঢুকলো, তবে এগিয়ে গিয়ে বসে কথা বলার অপেক্ষা করলো না, বরং অরুর দিকে এগিয়ে যেতে যেতেই উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, হ্যাঁ রে অরু, কি হয়েছে বলতো? কৃত্তিক ভাইয়া হঠাৎ করে রেজা ভাইকে এভাবে মারলো কেন? তার উপর তোর হাতে ব্যান্ডেজ, তোকেও মারেনি তো? অনুর কথায় অরু নিজের হাতের দিকে তাকালো। হাতের কবজিটা ঘুরিয়ে ব্যান্ডেজ করা। নিজের হাতটা ভালো মতো পরখ করে অরু নরম স্বরে বলল, রেজা ভাই ঠিক আছে? অনু হ্যাঁসূচক মাথা নাড়িয়ে বলল, ক্লিনিক থেকে প্রাইমারি ট্রিটমেন্ট নিয়ে মামি সহ তাদের বাড়িতে চলে গিয়েছে। ও ভালো। অরুকে কেমন উদাসীন লাগছে, তাই অনু আবারও আগ বাড়িয়ে বলল, কি হয়েছে বললি না তো? অনুর কথায় অরুও ভাবনায় পড়ে গেল। মনে মনে ভাবতে লাগলো তখনকার ঘটনা। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার জের ধরে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে কতটা দুর্বিষহ আর আতঙ্কিত হয়ে উঠেছিল ওদের ভালোবাসায় পরিপূর্ণ মুহূর্তটা। আর সবচেয়ে বড় কথা, সেই পুরো ঘটনার পেছনে ছিল ওরই মামাতো ভাই রেজা। এখনও সেসব কথা ভাবতে গেলে রেজার উপর মেজাজ চড়ে ওঠে অরুর। মাঝরাতে শুনশান নিস্তব্ধতার মাঝে নিরিবিলি রাস্তায় কৃতিক যখন শুধুই অরুর হৃদস্পন্দন বাড়ানোর পায়তারা করছিল, ক্রমশ নিজের ঠোঁটের খেলায় অরুকে মাতিয়ে তুলছিল, ঠিক সে সময় খুব কাছ থেকে অযাচিত কিছু হিস হিসানের আওয়াজ কানে এসে বিট করতে অকস্মাৎ গতি হারায় তীব্র গভীরতর চুম্বন। কৃতিক তড়িৎ গতিতে চোখ খুলে দেখতে পায় রাস্তার অপর পাশের বন্ধ টং দোকানের আড়ালে দাঁড়িয়ে সূক্ষ্ম হাতে গোপন ক্যামেরায় ওদের একান্ত মুহূর্তগুলো ভিডিও করছে কেউ। এহেন অবস্থায় কৃতিক কোনো রূপ উচ্চবাক্য করল না, উল্টে অরুকে ছেড়ে দিয়ে শান্ত স্বরে বলল, আমি আসছি বেবি, তুই বস। কথাটা শেষ করেই টি শার্টের হাতা গোটাতে গোটাতে রাস্তার ওপাশে গিয়ে একটাকে কলার ধরে টেনে বের করলো কৃতিক। তারপর শুরু করলো একের পর এক শক্ত হাতের থাপ্পড় দেওয়া। এভাবে হঠাৎ করে মাঝ রাস্তায় ক্যামেরা হাতে লোকটাকে দেখতে পেয়ে ভয়ে শির দ্বারা বেশ শীতল স্রোত বয়ে গেল অরুর। তার উপর এমন একটা খোলামেলা জায়গায় বসে কৃতিক লোকটাকে বেধড়ক মারছে। আচ্ছা, লোকটা যদি প্রেসের কেউ হয় কিংবা কোনো গ্যাংয়ের সদস্য হয় তখন তো বেশ ঝামেলায় পড়ে যাবে কৃতিক। তার চেয়েও বড় কথা, এখানে যে একজনই আছে তার নিশ্চয়তা কোথায়? এক্ষুনি যদি অন্ধকার ছাপিয়ে আরও কয়েকজন চারপাশ থেকে বেরিয়ে আসে, তখন তো কৃতিক একা তাদের সাথে পারবে না।
এলোমেলো চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে অরুর। অথচ কৃতিক থামছেই না। প্রথমে ওর হাতের ক্যামেরাটাকে আছাড় মেরে ঘুরিয়ে ফেলেছে, অতঃপর ক্রমাগত ওর চোয়াল বারবার পাঞ্চ বসাতে বসাতে বলছে, জানোয়ার, কিসের ভিডিও করছিলি? বল, কে পাঠিয়েছে? সাফ সাফ বল, না তো আজ রাতেই তোর জীবন শেষ। দিনের আলো আর দেখতে পাবি না, তার গ্যারেন্টি স্বয়ং আমি। কথা শেষ করে আবারও লোকটাকে মারতে উদ্যত হলে লোকটা কোনো মতে নিঃশ্বাস ধরে রেখে হাপিত্তেশ করে কাঁদতে কাঁদতে দু হাত জোর করে বলল, বলছি, ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সহসভাপতি রেজা ভাই আমাদের কল করেছিল। বলেছিল তরতাজা নিউজ আছে, ডেকে গ্রুপের নতুন এমডি নাকি তার আপন সৎ বোনের সাথে অন্তরঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে। তার কথা বিশ্বাস করে টিআরপি বাড়ানোর আশায় সন্ধে থেকে আপনাকে স্টক করছিলাম আমরা। আসলে আমরা মিডিয়া থেকে এসেছি। কৃতিক নতুন উদ্যমী লোকটাকে মারতে মারতে বলল, হারামজাদা বদমাস, আমি আমার বউকে চুমু খাই কি তোদের টিআরপি বাড়ানোর জন্য? জিদের বশে লোকটাকে মারতে গিয়ে কৃতিকের একটা কথা মাথা থেকে বেরিয়ে যায়। লোকটা বলেছিল আমরা আপনাকে স্টক করছি, তার মানে ওরা একজন নয়। কিন্তু হঠাৎ করেই পেছনে যখন দেখে অরুর আচমকা চিৎকার ভেসে এলো কানে, তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে পেছনে চাইল কৃতিক। দেখল অরু থরথরিয়ে কাঁপছে, সেই সাথে ওর কবজি বেরিয়ে গড়িয়ে পড়েছে অনর্গল রক্তধারা। অরুর পেছনে ক্যামেরার একটা ভাঙা অংশ নিয়ে দাঁড়িয়ে আছে আরেকটা লোক। লোকটার গতিবিধি দেখে মনে হচ্ছে ও শীঘ্রই অরুকে আবারও আঘাত করবে। তবে তার আর ফুসরত দিল না কৃতিক। ছুটে গিয়ে ক্যামেরার ধারালো টুকরোটুকু ছিনিয়ে নিয়ে লোকটাকে কয়েক ঘা বসিয়ে দিল ও। লোকটার বাহুতে মেরে কৃতিক যখন ওর গলায় আঘাত করবে, ঠিক সেই মুহূর্তে কাপা হাতে ওর হাতটা টেনে ধরে নাসূচক মাথা নাড়ালো অরু। অরু সেই তখন থেকে ভয়ের তোপে থরথরিয়ে কাঁপছে দেখে কৃতিক সব ফেলে দু হাত দিয়ে আগলে ধরে অরুকে। ওর মাথাটা শক্ত করে নিজের বুকের সাথে চেপে ধরে কৃতিক ভয়ার্ত গলায় বলল, জান বাচ্চা, হার্টবিট, আর ইউ ওকে না? অরু কাঁপতে কাঁপতে কৃতিকের টি শার্টে ভেজা চোখ নাক মুছতে মুছতে বলল, আপনি এখানে থাকুন, কোথাও যাবেন না। কৃতিক একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, কোথাও যাব না আমি। ব্যাগ থেকে আমার ফোনটা দে, 999-এ কল করতে হবে। অরু বলল, আমি আপনার ফোন থেকে করে দিয়েছি কল। অরু কথায় স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ওর কপালে শব্দ করে চুমু খেলো কৃতিক। তারপর ওর হাতের দিকে তাকিয়ে বলল, দেখি হাতটা। কাহিনীর এই পর্যায়ে এসে থামল অরু। এতক্ষণ যাবৎ অরুর কথা শুনে অনুও দীর্ঘশ্বাস ছাড়ল। আলগোছে কানের পেছনে লম্বা চুলগুলো গুছে দিয়ে শুধালো, তারপর কি পুলিশ কেস হলো? অরু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, তখনই আমাদের থানায় যেতে হয়েছে। ওনারা জায়ান কৃতিকের হাত পা ধরে নিজেদের কর্মের জন্য ক্ষমা চাইলেও প্রেসার লোকেদের গায়ে হাত তোলার ফলস্বরূপ ওনাকে অনেকগুলো টাকা জরিমানা দিতে হয়েছে। অনু আড়ালে দীর্ঘশ্বাস ছাড়ল। কেন যেন এত ঝামেলার জন্য কোথাও একটা নিজেকেই অপরাধী মনে হচ্ছে ওর। মনে মনে ভাবল, সব কিছুর মূলে হয়তোবা আমিই ছিলাম। আজ আমার বিয়েটা অন্য কোথাও হচ্ছে বলে রেজা ভাই সবার উপর এতটা খেপেছে। বিয়ে হতে হতে আরও যে কী কী ঝামেলা পাকাবে তা কেবল ওপরওয়ালাই জানে। আস্তে ভাই আস্তে, সামলে। আরে আরে, ওদিকে না, এদিকে। অর্ণবের ডিরেকশনে কান ছালাপালা হয়ে গেল সায়রের। ও এবার না পেরে বিরক্ত হয়ে দাঁত খিচিয়ে বলেই বাইকটা কি তুই উঠল, চালাচ্ছিস না আমি? বাইকটা কি তুই চালাচ্ছিস না আমি? অর্ণব পেছনে বসা অবস্থায় সামনে মুখ বাড়িয়ে কটমটিয়ে বলল, জীবনের প্রথমবার লাইসেন্স ছাড়া বাইক চালাতে এসেছিস, তাও আবার এমন রেসিং বাইক। তাই তোকে ডিরেকশন দিচ্ছি। বেশি কথা না বলে চুপচাপ মন দিয়ে শোন, নয়তো বিয়ের আগেই তোর বউ বিধবা হবে, সাথে আমারটাও। সায়র কাপা কাপা হাতে বাইকের ব্রেক সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে। তবুও দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে সামনে মনোযোগ নিবেশ করে বলল, মানুষ মন দিয়ে নয়, কান দিয়ে শোনে হাদারাম। তাছাড়া এমন ভাব দেখাচ্ছিস যেন তুই রাইডিংয়ে খুব এক্সপার্ট। আয় তাহলে চালা একটু। বিয়ের আগে বিধবা হওয়ার শখ নেই আমার,
তোর এত শখ জাগলো কেন কে জানে। জাগলো তো জাগলো, আবার আমাকে সাথে করে নিয়ে মরার শখ জাগলো। কি আশ্চর্য শখ। অর্ণবের কথার পাছে সায়রের কথা বলার ফুসরত নেই। ও আপাতত বাইকের ব্রেক সামলাতে ব্যস্ত। তবুও ক্ষণে ক্ষণে এদিক ওদিক ঘুরে যাচ্ছে ব্রেক, যার দরুন বাইকটাও হেলে দুলে উঠছে ক্রমশ। বাইক যখনই হেলে দুলে উঠছে, অর্ণব তখনই বুকের মাথায় ক্রুশ এঁকে বারবার ঈশ্বরকে ডাকছে। ওর হা হতাশে বিরক্ত হয়ে সায়র ধমকে উঠে বলল, চুপ করবি? বাসায় গিয়ে ঈশ্বরকে ডাকিস, আগে আমাকে ডিরেকশন দে। অর্ণব বলে, যাচ্ছেটা কোথায় সেটা তো আগে বল। আমার না হওয়া শ্বশুরবাড়ি, ভেবেছি বিয়েটা বাংলাদেশেই করব, বুঝলি? অর্ণব হতবিহ্বল কণ্ঠে বলল, এই পুরানো ঢাকার চিপা গলিতে তুই শ্বশুর বাড়ি কোথায় খুঁজে পেলি? সায়র দুষ্টু হেসে বলল, চিরুনির তল্লাশি করে পেয়েছি, চল তোকে দেখাবো। কথা শেষ করে সায়র বাইকে টান দিতেই আবারও ঈশ্বর নাম জপতে জপতে মুখে ফেনা তুলে ফেলল অর্ণব। আজ কৃতিক অফিস জয়েন করেছে। সেই সুযোগে গোধূলি বিকেলে কৃতিকের বাইক নিয়ে সায়রের না হওয়া শ্বশুরবাড়ি খুঁজতে বেরিয়েছে ওরা দুজন। কিন্তু এই গাদানো সারি সারি ছোট বড় শ্যাওলা পড়া বিল্ডিংয়ের মাঝে আদতে সায়রের না হওয়া শ্বশুরবাড়ি যে কোনটা সেটাই বুঝতে পারছে না ওরা। বাইক থামিয়ে দুজন মিলে যখন এদিক ওদিক সূক্ষ্ম নজরে পরখ করছিল, ঠিক তখনই সায়রের দৃষ্টিগত হলো এক অপার্থিব দৃশ্যপট। ওদের থেকে কয়েক মিটার দূরত্বে যে পুরাতন কংক্রিট দোতলা বিল্ডিংটা মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে, তার ছাদে ত্রিভঙ্গ আকারে নাচের তালিম নিচ্ছে সদ্য যৌবনে পা রাখা এক অষ্টাদশী রমণী। পরনে তার কুচকুচে কালো চুড়িদার, পায়ে ঘুঙুর, ওনাটা কাঁধ ছড়িয়ে কোমরে এসে বাঁধা। কাঁধ অবধি রিভেন্ডিং করা সিল্কি চুলগুলো পাঞ্চ ক্লিপে বাঁধা পড়েছে। চেহারা স্পষ্ট নয়, তবুও গোধূলির আভায় নিত্যরত মেয়েটাকে মায়াবী অপ্সরীর মতোই স্নিগ্ধ লাগছে। আর সায়র, সে তো সেই তখন থেকেই হা করে তাকিয়ে দেখছে তার গোধূলি বেলার অপ্সরীটাকে। অপ্সরীর অস্পষ্ট মুখশ্রী দেখেও সায়র চোখ বন্ধ করে বলতে পারে এটাই তার রাগিনী। গ্রীষ্মের ছা ছা রোদ্দুরে পুড়তে থাকা জনমানকে একটুখানি স্বস্তি দিতে সন্ধ্যা নেমেছে ধরণীতে। বাইরের উষ্ণ বাতাসটা এতক্ষণে হিমেল হাওয়ায় পরিণত হয়েছে। চারিদিকে এখন বেশ শীতল। শুধুমাত্র শীতল নয়, কৃতিকের মস্তিষ্ক, ওর মাথাটা গরম হয়ে আছে। সারাদিন অফিস শেষে যখন বাড়িতে ঢুকে ওরকে না পেল, তখন মেজাজ বিগড়ে গিয়েছে কৃতিকের। বিগড়ানোর মেজাজের অগ্নিস্ফুলঙ্গতে আবারও খানিকটা জোয়ার দিতে অরুর মামি এসে জানায়, তাকে বাড়িতে রেখে আজমেরে শেখ তার 2 মেয়েকে নিয়ে অমিতকে দেখতে হসপিটালে গিয়েছেন, সদ্য হওয়া আত্মীয়তার সম্পর্কে আরও খানিকটা সখ্যতা বাড়ানোর উদ্দেশ্যে। সেই কথা শোনার পরে আরও এক দণ্ড অপেক্ষা করেনি কৃতিক, গটগটিয়ে বেরিয়ে গিয়েছে বাড়ি থেকে। আর এখন হসপিটালের করিডোরে ধপ ধপ বড় বড় পা ফেলে এগিয়ে যাচ্ছে অমিতের কেবিনের দিকে। ক্লান্ত ঘামে ভেজা শরীর হাতড়িয়ে টায়ের নটটা ঢিলে করতে করতে মনে মনে ভাবছে অনেক হয়েছে, আজ ওরুকে একটা উপযুক্ত শিক্ষা দিয়েই ছাড়বে ও। কৃতিক যখন 2 পকেটে হাত গুজে কেবিনের সামনে গিয়ে দাঁড়ালো, ঠিক তখনই অরুর সাথে চোখাচোখি হলো ওর। অরু ভেতরেই ছিল। হঠাৎ করে এইভাবে কৃতিককে দেখতে পেয়ে তড়িঘড়ি করে কেবিনের বাইরে বেরিয়ে এলো ও। অরু বাইরে বেরোনোর সাথে সাথে ওর ব্যান্ডেজ করা হাতের কবজিটা শক্ত করে চেপে ধরল কৃতিক। অতঃপর রুষ্ট গলায় বলল, চল। অরু কৃতিকের সাথে তাল না মিলিয়ে উল্টো হাতে টান দিয়ে বলল, আরে কোথায় যাব? মা আর আপা ভেতরে তো। কৃতিক অগ্নি দৃষ্টিতে পেছনে তাকিয়ে বলল, সো হোয়াট? কৃতিকের এমন আগুন ছড়া নিষ্প্রভ চাহনি দেখে অরু বুঝল কৃতিক রেগে আছে। তাই খুব একটা কথা না বাড়িয়ে শুষ্ক ঢোক গিলে বলল, না মানে, না মানে ওনাদেরকে অন্তত বলে তো আসি। দরকার নেই। গমগমে আওয়াজে কথাটা বলে আবারও অরুকে সঙ্গে নিয়ে হাঁটা দেয় কৃতিক। তবে কয়েক কদম এগিয়ে যাওয়ার পরপরই সামনে এসে দাঁড়ায় অমিতের বাবা মা। অমিতের বাবা মা মুরব্বী মানুষ, তার উপর নতুন আত্মীয়, সে হিসেবে তাদের সম্মান প্রাপ্য।
কিন্তু মাথা খারাপ করা কৃতিকের সেসবের ধারে কাছেও গেল না। উল্টে চোখ মুখে বিরক্তির ভাঁজ টেনে অমিতের বাবাকে বলল। অমিতের বাবা সহসা হেসে বললেন,